হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি স্নিগ্ধা তোমাদের সাথে আজকে এক্সপ্লেন করব ডোমেস্টিক গার্লফ্রেন্ড পার্ট 11। তো এর আগের পর্বগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে আসবে, না হলে কিন্তু এই পর্বটা বুঝতে একটু হলেও কষ্ট হবে। তো গল্পের শুরুতে রুই নাটসু দুজনকেই ঘরে দেখা যায় এবং তারা দরজা খুলে তখনই তাদের মা চলে আসে এবং তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কোথায় গিয়েছিলে আর তোমাদের শরীরে এত বৃষ্টির পানি কেন। এরপর আমরা দেখতে পাই রুই মিথ্যা বলে। সে বলে যে নাটসু তাকে পার্কে নিয়ে গিয়েছিল এবং বৃষ্টির কারণে পড়ে যায় আর তার পায়ে সমস্যা হয়। এরপর তার মা বলে ঠিক আছে তোমরা যাও জামা কাপড় চেঞ্জ করো। এরপরের সিনে রুই নাটসুকে সাহায্য করছিল কারণ তোমরা জানো যে ওর পা মচকে গেছে। তারপর আমরা দেখতে পাই দুজন একসাথেই ছিল। তখন রুই নাটসুকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি সত্যি হিনাকে ভালোবাসো? তো নাটসু বলে হ্যাঁ, আমি হিনাকে অনেক ভালোবাসি এবং এর সাথে এটাও বলে আমি ওর সাথে থাকার চিন্তাও করেছি। একসাথে এ কথা শুনে রুইয়ের অনেক বেশি খারাপ লাগে। তখন ও নাটসুকে এটাও বলে হিনাও তাকে অনেক বেশি ভালোবাসে। সে বলে যে হিনা অনেকদিন যাবতই তাকে ভালোবাসতো। এরপর রুই জিজ্ঞাসা করে তোমরা কি আগে থেকেই থাকা শুরু করেছিলে? নাটসু বলে হ্যাঁ, এমনকি ভবিষ্যতে আমরা একসাথে থাকতে চাচ্ছি। এই কথাগুলো শুনে রুইয়ের অনেক বেশি মন খারাপ হয় এবং নাটসুকে শেষবারের মতো একটা কিস করে। এরপর আমরা দেখতে পাই তারা বাসায় পৌঁছে খাওয়া দাওয়া শেষ করে এবং খাবারটা রুই বানিয়েছিল। এরপরের দিন তারা স্কুলে যাচ্ছিল এবং ওখানে নাটসু এসে রুইকে বলে তুমি যে খাবারটা বানিয়েছিলে সেটা অনেক ভালো ছিল। আসলে এসব বলে এখন কি লাভ, রুইয়ের তো নাটসুকে প্রয়োজন ছিল। এখন তার খাবার ভালো হলো কি খারাপ হলো সেটা দিয়ে হয়তো তার কিছু আসে যাবে না। তখন রুই বলে আমি তোমাকে আজ থেকে অপছন্দ করা শুরু করেছি, কারণ আমি যদি এমন একজনকে পছন্দ করি যে অন্য কাউকে ভালোবাসে তাহলে এটা আমাকে অনেক বেশি কষ্ট দেবে। আসলে এটা সত্য, তোমরাও যদি এমন কাউকে ভালোবাসো আর সে যদি অন্য কাউকে ভালোবাসো তবে তুমি তাকে ছেড়ে দিও, না হলে তুমি অনেক বেশি কষ্ট পাবে। এটাই বাস্তবতা। আচ্ছা যাই হোক, তারপর রুই বলে আমি এখন থেকে আর তোমাকে পছন্দ করি না এবং তোমার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই। আরো বলে আমি পরিবারের সামনে তোমার সাথে নর্মাল ব্যবহার করব, এমনকি তোমার পা ঠিক হতেও সাহায্য করব। এর মানে এটা না যে তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস তৈরি হোক এবং আমার মনেও তোমার জন্য কোনো ফিলিংস তৈরি যাতে না হয়। এরপর আমরা দেখতে পাই তাদের যে শিক্ষক কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলছিল এবং ওখানে যত ছাত্রছাত্রী ছিল সবাই অনেক বেশি খুশি হয়েছিল। এরপর আমরা দেখতে পাই হিনা আর নাটসু একসাথে ছিল এবং হিনা বলছিল রুই আমার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না। এরপর নাটসু হিনাকে সবকিছু বলে দেয় যে রুই এখন আমাকে অপছন্দ করা শুরু করেছে, এখন আর আমাকে পছন্দ করে না। এরপর নাটসু হিনার হাত ধরে বলে এর মানে এই না যে আমাদের মাঝে যা হয়েছে সবকিছু শেষ হয়ে যাবে। এরপরের সিনে সবাইকে একসাথে দেখা যায় এবং তারা ঘুরতে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা করছিল, অর্থাৎ একটা পিকনিকের ব্যাপারে। এবং তাদের মধ্যে একটি ছেলে বলে যে শেষ পর্যন্ত আমরা মেয়েদেরকে সুইমিং স্যুটে দেখতে পাবো এবং সবাই এই বিষয়টি নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। এরপর দেখতে পাই তাদের যে শিক্ষক ছিল সে ওখানে চলে আসে এবং বলে তোমরা যে লেখার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে সেই প্রতিযোগিতার ফলাফল চলে এসেছে এবং এখানে রুই বিজয় হয়েছে। আর রুইয়ের নাম শুনে ওখানে সবাই চমকে যায়, কারণ তোমরা তো জানোই রুইয়ের এসব বিষয় ততটা ইন্টারেস্ট নেই, তারপরেও সে বিজয় হয়েছে। একথা শুনে নাটসুর অনেক বেশি মন খারাপ হয়, কারণ নাটসু ভেবেছিল সে একজন লেখক হবে এবং তার সাথে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এরপর সে হিনার সাথে থাকা শুরু করে দেবে, কিন্তু এই লেখা প্রতিযোগিতায় সে বিজয় হতে পারেনি। আসলে তার মতলবটাই ভালো ছিল না, মতলব ভালো থাকলে অবশ্যই বিজয়ী হতো, তাই না? আর এর জন্য তার অনেক বেশি মন খারাপ ছিল। এরপরের সিনে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার চুল সবুজ ছিল। যদি তোমাদের এর নাম মনে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও। আর যদি তোমরা ইচ্ছুক হও যে এই মেয়েটার নাম কি তাহলে অবশ্যই আগের পর্বগুলো দেখে আসতে হবে। কিন্তু ওই মেয়েটি নাটসুর কাছে যায় এবং বলে আমি জানি তোমার অনেক বেশি মন খারাপ, আর সত্যি কথা বলতে ছোটবেলা থেকে আমারও অনেক বেশি ভালো লাগতো বই পড়তে এবং আমি যখন মাধ্যমিকে ছিলাম তখন অনেক বেশি ভালো লাগতো এইসব প্রতিযোগিতা এবং মনে হতো আমি একের পর এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং এসব বিষয়গুলো আমার কাছে অনেক ভালো
লাগতো এবং আমি সবসময় একটা জিনিস মনে করতাম, নিশ্চয়ই আমার থেকে ভালো কেউ না কেউ তো আছে এবং দুনিয়াতে এমন মানুষও আছে যাদের কাছে তেমন কোনো প্রতিভা নেই, কিন্তু তারপরেও তারা প্রতিভাশালী ব্যক্তিদের আগে চলে যায়। এরপর সে বলে, আমার মনে হয়েছিল তোমার অনেক বেশি মন খারাপ, তারপরেও কোনো ব্যাপার না, এসব বিষয় দ্বারা আমরা শিখতে পারি এবং জীবনের সামনের দিকে এগোতে পারি। এর পরের সিনে আমাদের নাটসুকে দেখানো হয় এবং সে তার শিক্ষকের বাড়িতে যায়। সে তার শিক্ষককে বলে, আপনি আমাকে আপনার ডান হাত বানিয়ে নিন। মানে তো তোমরা বুঝছো, এই যে চেয়ারম্যান মেম্বারের ডান হাত বাম হাত যারা হয়, সেও যাচ্ছিল তার শিক্ষকের ডান হাত হতে, যাতে তাকে ছাড়া তার শিক্ষক কোনো কাজই না করতে পারে। সে বলে, আমি আপনার সাথে থাকতে চাই এবং সবকিছু শিখতে চাই। তোমরা জানো যে নাটসু শিক্ষক গল্প উপন্যাস লেখে। সে তার শিক্ষককে তার ছদ্মনাম, মানে তার জনপ্রিয় যে নাম লেখক হিসাবে, ওই নামে ডাকে। এরপর তার শিক্ষক বলে, দয়া করে আমাকে এই নামে ডাকবে না, তুমি ভিতরে আসো। এরপর সে বলে, তুমি হঠাৎ করে এখানে এসেছো আর বলছো যে তুমি লেখক হতে চাও এবং আমার সাথে থাকতে চাও, কিন্তু কেন? এরপর নাটসু বলে, আপনি আজকে যে প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন সেটা শুনে আমি অনেক বেশি চমকে গেছি, কারণ যা কিছুই হয়ে যাক আমায় লেখক হতেই হবে। এই কারণে আমি আপনার সাথে থাকতে চাই এবং একজন লেখক হতে চাই। আসলে সে লেখক না হলে হিনার সাথে কি করে বিয়ে করবে সেটাই বলো তোমরা। আচ্ছা যাই হোক, এরপর তার শিক্ষক বলে, আমি জানি তোমার স্বপ্ন যে তুমি একজন লেখক হবে, কিন্তু আমার মনে হয় তোমার ভেতরে লেখক হওয়ার প্রতিভা নেই। তুমি শুধু বলো আমি এটা করব ওটা করব, কিন্তু তোমার ভেতরে ওই প্রতিভাটাই এখনো আসেনি। তারপরেও আমার মনে হয় তুমি একদিন আমার সাথে কাজ করতে পারো। কিন্তু তোমার আর রুইয়ের মধ্যে অনেক বড় একটা পার্থক্য রয়েছে, কারণ রুই যে অ্যাওয়ার্ডটি পেয়েছে ওইটাও সে ফেরত দিয়েছে। এরপর নাটসু জিজ্ঞাসা করে, ওইটা কেন করলো? সে বলে, হয়তো রুইয়ের আগ্রহ নেই। তোমার যদি এমন মনে হয় যে যার ট্যালেন্ট আছে সেই নোভেলিস্ট হতে পারবে, তাহলে তুমি ভুল ভাবছো। এর কারণ খুবই সিম্পল, যদি তোমার মধ্যে একটা স্ট্রং ডিজায়ার থাকে অথর হওয়ার, তাহলেই হবে। তোমার মধ্যে যদি এক্সপ্রেশন না থাকে, তুমি যদি না জানো কিভাবে এসব করতে হয়, তাতে কিছুই আসা যাবে না, কারণ তুমি নিজেই স্ট্রং। আর যদি কেউ ভেতর থেকে স্ট্রং হয় আর প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে এটা করবে, তাহলে সে নিশ্চয়ই নোভেলিস্ট হতে পারবে। আশা করি তুমি সব বুঝেছো। আর তুমি আমার কাছে অ্যাওয়ার্ড সম্পর্কে যেসব প্রশ্ন জিজ্ঞাসা করতে এসেছো সেসব প্রশ্ন একেবারেই ফালতু। আমি আসলে অবাক হয়ে গেছি যে তোমার মতো ছেলে নোভেলিস্ট হতে চায় আর তুমি আমার সাথে কাজ করতে চাও এটা ভেবে। আমি তোমাকে সব বিষয়ে সাহায্য করতে পারবো, কিন্তু কষ্ট তোমাকেই করতে হবে, নোভেল তোমাকেই লিখতে হবে আর শেষ পর্যন্ত করতে হবে। আর তারপর তার শিক্ষক নাটসুকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও নোভেল লিখতে? নাটসু কিছু না বলে বাসায় চলে আসে। আর তোমরা জানো কিছু না বলা কিসের লক্ষণ? হ্যাঁ, সম্মতির লক্ষণ। মেয়েরা যখন সম্মতি দেয় তখন কিন্তু তারা চুপ করে থাকে। যাই হোক, তোমাদের ছোটখাটো একটা অ্যাডভাইস দিয়ে দিলাম। আর সে রুইকে বাসায় এসে অনেক কংগ্রাচুলেট করে, কিন্তু রুইয়ের মন অনেক বেশি খারাপ ছিল। তারপর সে খাটে গিয়ে শুয়ে পড়ে আর ভাবে, শিক্ষক যা বলেছে একদম ঠিক বলেছে, আমাকে এসব নিয়ে এত ভাবা একদম উচিত হবে না। এরপর আমরা আগের কিছু ঘটনা দেখি, যেখানে শিক্ষক নাটসুকে কিছু বই দেয় নোবেল লেখার জন্য, মানে যাতে সে বইগুলো পড়ে খুব সহজেই নোবেল লিখতে পারে। আর সেগুলো নাটসু প্রতি সপ্তাহে পড়তে থাকে। এখন কিন্তু আমরা প্রেজেন্ট সিন দেখছি, আর একটা একটা করে সে নোবেল পড়ে লিখতে থাকে আর তার শিক্ষককে দেখাতে থাকে। এরপর আমরা দেখি ওদের স্কুলে যে পিকনিক হতে যাচ্ছিল, যেটা আমি তোমাদের প্রথমে বলেছি, সেখানে তারা সবাই যায়। আর সেখানে গিয়ে রুই আর হিনার দুজনের সাথে দুজনের দেখা হয়ে যায়। আর হিনা রুইকে দেখে শকড হয়ে যায়। আর হিনা বলে, আমি তোমাকে কি বলবো রুই, তুমি আমার সাথে এতদিন পর কথা বললে, আমি অনেক বেশি খুশি হয়েছি। যদিও আমি শুধু নামেই বড় বোন, এছাড়া আমি বোন হিসেবে একেবারেই ফালতু। তখন রুই বলে, তুমি এই ধরনের কাপড় কেন পরেছো? তুমি তো একজন শিক্ষক, আমার মতে এগুলো তোমার পরা উচিত না। আয় হায় রে, বড় বোন যেখানে ছোট বোনকে বোঝাবে কি পরা উচিত কি পরা উচিত না, সেখানে দেখো ছোট বোন তার বড় বোনকে শেখাচ্ছে। কি দিন আসলো। তখন হিনা বলে, তুমি যদি চাও আমি নাটসুর সাথে ব্রেকআপ করে নিব আর আমাদের ফিলিংস সব নিজের মধ্যেই রেখে দিব। তখন রুই বলে, এতে কিছুই আসে যায় না যে তুমি নাটসুর সাথে ব্রেকআপ করলে কি করলে না, কারণ তোমাদের ফিলিংস সবসময় তোমাদের মধ্যেই থাকবে আর আমি তোমাদের ফিলিংস বুঝি, তাই তোমাদের আলাদা হওয়ার কোনো দরকার নেই। এ থেকে আমরা বুঝি তাদের বোনদের মধ্যে আর কোনো ঝামেলা নেই। এরপর আমরা দেখি হিনা একটা শিক্ষকের সাথে বসে থাকে আর তখন তার ফোনে নাটসু মেসেজ দেয় যে তুমি 7টার সময় তোমার রুমে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর হিনা যখন রুমে যায় তখন সে নাটসুকে দেখে আর নাটসু হিনাকে ধরে বলে, আমি তোমাকে অনেক মিস করছিলাম। কিন্তু হিনা বলে, আমাদের উচিত ব্রেকআপ করা, কারণ আমাদের সম্পর্ক অনেক বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে। প্রথম কথা তো এটাই যে আমাদের উচিত হয়নি
এই সম্পর্কে জড়ানো। আমি অনেক বড় হয়ে গেছি, আমি জানি যে আমি স্ট্রং হলে এগুলো আর সামনে আগাবে না, আর আমি বয়সেও তোমার চেয়ে অনেক বড়, আর আমি চাই সব আগের মতো হয়ে যাক। তখন নাটসু বলে, তোমার কি মনে হয় আমি বাচ্চা মানুষ? আমি আমাদের ফিউচার নিয়ে ভাবছি, আর তুমি সবকিছু আগের মতো করতে চাচ্ছ? এরপর হিনা অনেক অবাক হয়ে যায়। নাটসু বলে, আমি তোমাকে তোমার বয়স দেখে ভালোবাসিনি, আমি অনেক আগে থেকে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এই কথাটা এতদিন পর নাটসু হিনাকে বলে দেয়, আর তারপর নাটসু হিনার আঙুলে রিং পরিয়ে দেয়। আর বাইরে তখনই ফায়ারওয়ার্কস এর আওয়াজ শোনা যায়। তখন তারা জানালার সামনে গিয়ে দাঁড়ায়। আর এই মুহূর্তটা কিন্তু আমাদের এই এপিসোডের অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল, তাই না? আর এই প্রথমবারের মতো নাটসু কিন্তু হিনাকে শিক্ষক বা ম্যাডাম বলে না ডেকে হিনা বলে ডাকে, আর হিনা অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তারা একসাথে শুয়ে পড়ে, আর তারপর কি হয় তা তো তোমরা দেখতেই পাচ্ছ। এরপর তারা দুজন গল্প করে, আর নিচে নাটসুর ফ্রেন্ড তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু নাটসু এখানে অন্য কাজে ব্যস্ত ছিল। এই কাজে রেখে কি আর যাওয়া যায়? হিনা নাটসুকে বলে, কেমন হতো যদি আমার অন্য ছেলের সাথে বিয়ে হতো? নাটসু বলে, এসব কথা একেবারেই বলবে না, কারণ সেটা কখনোই আমি হতে দেব না। এর পরের দিন হিনা যখন স্কুলে যায়, তখন হিনাকে একজন বলে, হেড স্যার তোমাকে ডাকছে। তো হিনা ভাবে, হেড স্যার আমাকে কেন ডাকছে? সে যখন যায় তখন তার স্যার তাকে বলে, হিনা আমার তোমাকে কিছু দেখানোর আছে। আর তখন স্যার তাকে একটা ছবি দেখায় যেখানে হিনা কাউকে কিস করছে। আরে বাবা, সম্পর্ক শুরু হতে না হতেই এত ঝামেলা। তো পরের পর্বের জন্য কি ওয়েট করবে না তোমরা? পরের পর্ব পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে। এই পর্ব এখানেই শেষ হয়ে যাচ্ছে। তো আমি স্নিগ্ধা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।